তিব্বত লাক্সারি সোপ, বাংলাদেশের রূপ। তিব্বত লাক্সারি শপ নিবেদিত স্টার টক, পাওয়ার্ড বাই বিউটিনা। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। ঈদ মানেই পরিবার, প্রিয়জন সবার সাথে ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেয়া। আর এই ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিতে ঈদের পুরোটা সময় জুড়ে আমরা এটি নিউজ আছি আপনাদের সাথে। শুধু আনন্দ ভাগাভাগি করে নেয়াই নয়, বরং আনন্দকে আরও দ্বিগুণ করে তুলতে আমরা আমাদের আয়োজনে আপনাদের সব পছন্দের অভিনেত্রীদের আমন্ত্রণ জানিয়েছি, যাদের সাথে গল্পে আড্ডায় পুরোটা সময় কাটাবো আপনাদের সাথে নিয়ে। তাই ঈদের শুভেচ্ছা জানিয়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তিব্বত লাক্সারি সোপ নিবেদিত স্টার টকে, পাওয়ার্ড বাই বিউটিনা। এবং আজ আমাদের স্টুডিওতে যিনি আমন্ত্রিত অতিথি, তিনি মঞ্চ এবং টেলিভিশনের গণ্ডি পেরিয়ে সিনেমা এবং ওটিটিতে সরব অভিনেত্রী। তার অভিনয়ের মাধুর্য দিয়ে তিনি সব শ্রেণীর দর্শকদের কাছে হয়ে উঠেছেন জনপ্রিয়। সেই সাথে তার বাইরে যেও তার আরেকটি পরিচয়, তিনি একজন মডেল। আমাদের সাথে আজ আছেন আমাদের সবার পছন্দের মডেল এবং অভিনেত্রী রুনা খান। ঈদ মোবারক আপু, কেমন আছেন? ঈদ মোবারক। আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আপনাকে পেয়ে আজ আরও বেশি ভালো লাগছে। আপনাকে ঈদের শুভেচ্ছা। এবং সেই সাথে বলতে চাই, আপনাকে খুবই সুন্দর লাগছে, বরাবরের মতোই খুব স্নিগ্ধ লাগছে। তো এই প্রসঙ্গটা যখন চলেই আসলো, ঈদের পোশাক বা সাজগোজের কথাতেই আমি একটু যাই, যে আমরা আসলে তারকাদের সাজ পোশাক, তাদের ফ্যাশন সব কিছুই ফলো করি। এবং আপনাকে তো নতুন করে বলার কিছু নেই, আপনি সবার কাছেই যেমন নিজের দক্ষতা, অভিনয়ের দক্ষতা এবং আপনার পোশাক আশাক সব কিছু নিয়ে মানুষের কাছে সমান জনপ্রিয়। ঈদের পোশাক যখন বাছাই করেন বা ঈদের যে কোনো কেনাকাটায় কোন বিষয়গুলোকে আসলে মাথায় রাখেন? ধন্যবাদ। ঈদের কেনাকাটা আসলে এখন যেটা হয়, নিজের জন্য ঈদের কেনাকাটা করার চাইতে পরিবারের অন্যদের জন্য বেশি কেনাকাটা করা হয়, পরিবার স্বজন বন্ধুরা। আর নিজের কেনাকাটার ক্ষেত্রে আমি কোন জিনিস বলতে হচ্ছে যে, আপনি যদি পোশাকের কথা বলেন, সেক্ষেত্রে আমি শাড়ি খুব পছন্দ করি। বেশিরভাগ সময় শাড়ি কেনা হয়। আমার পছন্দের রং সাদা। আর পছন্দের শাড়ির মধ্যে আমাদের দেশীয় সকল শাড়ি আমার পছন্দ, যেমন জামদানি, সুতি, টাঙ্গাইলের তাঁত, রাজশাহী সিল্ক, এরকম। তো বেশিরভাগ সময় নিজের জন্য যখন পোশাক বাছাই করা হয়, এগুলোর মধ্যেই থাকে। আমি তো প্রথমেই একদম আপনাকে দেখি ঈদের পোশাক বা সাজসজ্জে চলে গেছি। এবার একটু এই প্রসঙ্গ নিয়ে আবার পরে কথা বলবো। এবার একটু ঈদের কথায় আসি। ঈদটা কেমন কাটছে, ব্যস্ততা, পরিবার সব কিছু নিয়ে? ঈদের সময়টা আসলে একেবারেই পরিবারের সাথে কাটে। আর তারপর যেটা হয় যে, বন্ধু বান্ধব, ঈদের সময় তো ছুটি থাকে পরিবারের সকলের, একসাথে একটু আরামের আনন্দের সময় কাটা, সাথে বন্ধুরা বাড়ি এলে তাদের সাথে আড্ডা গল্প, বা বন্ধুদের বাড়িতেও যাওয়া হয়। এই তো এভাবে, এটা একেবারেই আমার কাছে আসলে পারিবারিক সময়, বন্ধু স্বজন এভাবে। আর ছুটির সময়টাতে আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে যে আমি টেলিভিশনের নানা রকম অনুষ্ঠান দেখি, সিরিজ বা বিভিন্ন শোগুলো দেখা হয়। আচ্ছা, ঈদে তো বরাবর তো সবসময় তো ব্যস্ত থাকাই হয়। এবং ঈদটাকে যদি আমি বলি যে ঈদের এই সময়টাতেও ব্যস্ততা থেকেই থাকে, যেমন আজকে আমাদের স্টুডিওতে এসেছেন, এরকম নানান ধরনের আয়োজন তো লেগেই থাকে। এই সব কিছুর বাইরে যেও আসলে পরিবারের জন্য রান্না বান্নাটা হয় কিনা ঈদকে কেন্দ্র করে? হ্যাঁ হ্যাঁ, বা কোন রান্নাটা আপনার হাতের খুব স্পেশাল, যেটা আপনি খুব শখ করে পরিবারের সবার জন্য রান্না করেন বা পরিবারের মানুষরা আপনার হাতে আসলে খেতে পছন্দ করে? আচ্ছা, আসলে হয় কি, রান্নার প্রসঙ্গ এলে আমি আগে এটা বলে নেই যে আমি খুব বেশি ভালো রাঁধতে পারি না। এটা আমি এই জন্য বলি যে আমার মা এত ভালো রান্না করেন, তার রান্না দেখেছি, বা আমার অনেক বন্ধুরাও আছেন যারা ভীষণ ভালো রাঁধেন সব রকম খাবার, আমাদের দেশি খাবার বা সব রকম খাবার। তো ওদের তুলনায়, আমার মা বা আমার কাছের মানুষদের তুলনায় আমি আসলে খুব অত যে ভালো রাঁধতে পারি তেমন না। তবে হ্যাঁ, যেটুকু পারি তাতে আমার পরিবার, আমার স্বামী সন্তান খেয়ে বেঁচে আছে। হ্যাঁ, আর আমার হাতের তৈরি করা খাবারের মধ্যে যেমন
আমি টাঙ্গাইলের মানুষ তো, টাঙ্গাইলের মেয়ে। টাঙ্গাইলে একটা ইয়ে হয়, মানে বিশেষ করে কোরবানির সময় এটা হয় যে কোরবানি হলে হয় কি ওই মানে সব রকমের মাংস মিলিয়ে মশলা টশলা সব মেখে হাতে মেখে চুলোয় বসিয়ে দেওয়া হয়। ঝাল, এটাকে টাঙ্গাইলের মানুষ বলে ঝাল গরু। হ্যাঁ, তো ওটা ওই আমি মার কাছ থেকে শিখেছি। মার মতো অত ভালো হয় না, তবে হয়। আচ্ছা, ঈদে তো আসলে বলেন যে পরিবার বা নিজের বন্ধু বান্ধব সবাইকে নিয়েই কাটানো হয় সময়। যদি আমি ঈদের দিনটা একদম সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত বলি, কি করেন আসলে, বা কিভাবে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত কিভাবে কাটে? ওই মানে ওই তো সকালে ঘুম থেকে ওঠা হয়, গোসল করা হয়, তারপর রান্না টান্না, যদিও ঈদের আগের দিনই একটা বড় অংশ তৈরি মানে কমপ্লিট করে রাখা হয়। তারপর সে সমস্ত ঈদের পরিবারের অন্যরা ঈদের নামাজ পড়তে যাওয়া, তারপর মানে কোরবানির সময় যেটা হয় ওটা তো আরেকটা আয়োজন, যে মানে নামাজ পড়ে সে কোরবানি, হ্যাঁ সেই অংশটা পার হয়ে, এগুলো তো অবশ্য বাড়ির সহকারী যে সে অনেক সাহায্য করে। তো সেসব পেরিয়ে টেরিয়ে হ্যাঁ বিকেলের দিকে গিয়ে জামা কাপড়, নতুন কাপড় পরা হয়। এই তো এভাবেই। তারপরে হয়তো সন্ধ্যার পর বন্ধুরা কেউ আসে অথবা আমরা কোথাও যাই, এমন। আচ্ছা, ঈদে আসলে তো অনেক কি বলবো উৎসাহের একটা জায়গা থাকে, ছোটদের বিশেষ করে ঈদ সালামির যে ব্যাপারটা, সেটা তো এখন দেন নিঃসন্দেহে, কিন্তু এখনো কি কারো কাছ থেকে পাওয়া হয় কিনা, বা সেই জিনিসটা কাজ করে কিনা যে আমি এই মানুষ থেকে আমার ঈদের সালামি নিতেই হবে বা পেতেই হবে? মানে নিতেই হবে পেতেই হবে তেমন কাজ করে না, তবে আমি লাকি যে আমি পাই। আমার মা, আমার বর, আমার শ্বশুর বাড়ি, হ্যাঁ আমি সালামি পাই। হ্যাঁ, আর অঙ্কটা কি মানে আপনি ডিসাইড করে দেন নাকি? আমার কাছে অঙ্কটা আসলে ওভাবে ম্যাটার করে না। ওরা মানে যেটা দেয় আমি ওটাতেই খুশি, মানে সালামি পাচ্ছি এতেই খুশি। আর পরিবারের ছোট যারা আছে তাদেরকে তো দেয়ার দায়িত্বটাও এখন পালন করতে হয়, আনন্দটাও অন্যরকম আসলে। আর এবার যদি ছোটবেলার ঈদে চলে যাই, যে আপনার ছোটবেলার ঈদটা আসলে কিভাবে কাটতো? আচ্ছা, আমার ছোটবেলার ঈদের দুটো রকম হতো। একটা হচ্ছে যে আমার দাদুর বাড়ি নানুর বাড়ি মির্জাপুর, টাঙ্গাইল জেলা মির্জাপুর থানা। আর আমার বাবার চাকরির সুবাদে আমরা বড় হয়েছি সখীপুরে, ওটাও একটা থানা শহর উপজেলা। তো যে ঈদগুলোতে আমরা গ্রামের বাড়িতে যেতাম, দাদুর বাড়ি নানুর বাড়ি, সেগুলো হচ্ছে তো পাড়ার সব মানে বন্ধু বান্ধব কাজিন সবাই মিলে ঘুরছি, বেড়াচ্ছি, নতুন জামা কাপড় পরে সারা পাড়া জুড়ে খাচ্ছি দাচ্ছি, মানে মহা আনন্দের ব্যাপার। আর সখীপুরে যখন থাকতাম সে সময়টায় যেটা হতো, আমার স্কুলে আমরা 5টা বন্ধু ছিলাম খুবই ক্লোজ, 6 থেকে ক্লাস 10 পর্যন্ত একই স্কুলে একই সাথে পড়েছি। তো সখীপুরের ঈদগুলোতে যেটা হতো যে আমরা 5টা বন্ধু মিলে সকালে একদম একসাথে বেরোতাম, তারপরে সব বন্ধুদের বাড়িতে বেড়াতাম, আন্টি আঙ্কেলরা আমাদের সবাইকে সালামি দিত, খেতাম, তারপর আমাদের টিচারদের বাড়িতেও যেতাম আমরা। ওইখানেও ওই বন্ধুরা মিলে সারাদিন ধরে আমরা বেড়াচ্ছি। আর ছোটবেলায় একটা জিনিস হতো, এটা অবশ্য ঈদের দিন না, ঈদের পর পর আমরা সিনেমা দেখতে যেতাম, মানে হলে। সে সময় এটা আমি বলছি বিনোদনের একটা অন্যতম মাধ্যম ছিল আসলে। মানে আমার স্কুল সময়টা হচ্ছে আসলে 93 থেকে 98 সে সময়টা। তো ওই সময়টা আমরা মহাহলে সিনেমা দেখতে যেতাম, সালমান শাহ শাবনূরের সিনেমা। আচ্ছা, ঈদে আসলে ছোটবেলায়, বা আমি বলবো যে আমাদের বড়দের মধ্যে এই জিনিসটা কাজ করে যে ঈদের পোশাক আমরা লুকিয়ে রাখি, ঈদের দিন ছাড়া সেটা যদি দেখাই ঈদটা নষ্ট হয়ে যাবে। ছোটবেলায় এরকম কোনো কিছু করেছেন কিনা বা এখনো করেন কিনা? আমার ধারণা আমাদের দেশের এমন কোনো বাচ্চা কাচ্চা নেই যারা এটা করেনি, সবাই করেছে, আমিও করেছি। এবং ঈদের ছোটবেলায় যেটা হতো যে আব্বু আম্মু একটা জামা কিনে দিত, তারপর হয়তো ফুপু, আমার মানে ফুপু জামা পাঠালো, তো ওই মানে একটা দুটো বা 3টার বেশি জামা আসলে হতো না, মানে দুটো। তো সেটাই ঈদের আগের দিন তো কেউ দেখতে পারবে না, নতুন জুতো সেটাও কেউ দেখতে পারবে না। এমনও হতো যে ঈদের দিন নতুন জুতো পরে পায়ে ফোসকা পড়ে যাচ্ছে, হাঁটতে কষ্ট, মানে হয় না প্রথম দিন নতুন জুতো একটু ইয়ে হয়, কষ্ট হয়, কিন্তু তারপরেও কাউকে দেখানো যাবে না, আগে পড়াও যাবে না, ঈদের দিনই দেখাতে হবে।
আচ্ছা, যেটা হয় যে প্রচুর গিফট তো ডেফিনেটলি পান ঈদকে কেন্দ্র করে কিংবা সারা বছরই, তো এসবের বাইরেও আসলে ঈদে নিজের জন্য শখ করে কোনো কিছু কেনা হয় কিনা বা পরিবারের জন্য কেনাকাটা করেন কিনা? পরিবারের জন্য কেনাকাটা করি। আর আমার ক্ষেত্রে সত্যি বলতে আপনি যেটা বললেন যে সারা বছর জুড়ে উপহার পাই, আর ঈদের সময় আমার বর আমাকে উপহার দেয়, আমার ভাই আমাকে উপহার দেয়। তো আমি না মানে আপনার প্রশ্নটা যদি এটা হয় যে আমি নিজের অর্থে নিজের জন্য কিনি কিনা, সেটা আর এখন কেনা হয় না, কারণ প্রয়োজন পড়ে না। একটা মানুষের আসলে কত লাগে, মানে একটা দিনের জন্য যখন মানে 2, 3, 4, 5টা পোশাক হয়ে যাচ্ছে, তারপর আর দরকার পড়ে না। তো ওই 4-5টা পোশাক আসলে আমি বিয়ের পর থেকে উপহারই পাই, মানে বরের কাছ থেকে, মায়ের কাছ থেকে, ভাইয়ের কাছ থেকে। হ্যাঁ, আচ্ছা, উপহারের প্রসঙ্গটা যখন আসলে, এটা আমার মানে ব্যক্তিগত একটা আগ্রহের জায়গা থেকে, আমরা সবাই জানি যে আপনার ভীষণ পছন্দের হচ্ছে জামদানি শাড়ি এবং আপনি যে কোনো বিশেষ উপলক্ষ বা আয়োজনে জামদানি শাড়িটাকেই বেছে নেন বা পরেন, আমরা সবসময় দেখি। এখন পর্যন্ত আপনার সংগ্রহে বা কালেকশনে কতগুলো জামদানি শাড়ি আছে, আমি যদি সংখ্যাটা জানতে চাই? আমি আসলে সংখ্যা হিসাব করিনি। হ্যাঁ, তবে যেটা বলেছেন এটা এখন মনে হয় এটা আর কিছুদিন পর দর্শকরা বিরক্ত হয়ে যাবে যে এ কি কথা, সব জায়গায় গেলেই এই প্রসঙ্গ আসছে। আসলে হয়েছে কি, আমার বিয়ে হয়েছে বহু বছর, 16 বছর। তো আজকেও আমি এক জায়গায় বলছিলাম যে আমাদের বাঙালি মেয়েদের সংসার জীবনে ওই হাঁড়িকুড়ি যেমন জমে, সেরকম বিবাহিত জীবনে আলমারিতে কিছু শাড়িও জমে। তো আমি যেহেতু জামদানি পছন্দ করি, আমার বর আমাকে এই যে ঈদে, 2 ঈদে, জন্মদিন, বিবাহ বার্ষিকী, এই বিশেষ দিনগুলোতে অন্তত একটা করেই জামদানি উপহার পাই আমি তার কাছ থেকে। 16 বছর তো দীর্ঘ সময়, অনেকটা সময় জমেছে কিছুটা। আপুর আলমারিতে যে তাহলে হানা দিতে হবে, সেখান থেকে যে কালেক্ট করা যাবে পছন্দ মতো। এবং আমার মনে হয় যে ওটা কোনো একটা দোকান বা গোডাউন থেকে কম হবে না, কারণ প্রচুর জামদানির কালেকশন আপনার। আমি যখনই সোশ্যাল মিডিয়াতে ছবিগুলো দেখি, ইনফ্যাক্ট সবাই আপনার শাড়িগুলো খুব দেখেন। তবে এখন এর মধ্যে কিন্তু আরেকটা মজার ব্যাপার আছে যে এই কথাটাও, যেমন গত 4-5 বছর, বিশেষ করে কোভিডের পরপর আমাদের দেশে অনেক নারী যারা আসলে আগে হয়তো চাকরি করত, কিন্তু হয়েছে না যে কোভিডের সময় একটা বড় অংশের চাকরি ব্যবসাটা ওভাবে ওদিক থেকে গুটিয়ে নিয়ে তারা নিজ উদ্যোগে উদ্যোক্তা হিসেবে কাজ করছে এবং অনেকেই জামদানি নিয়ে কাজ করছে। তো আমি যেহেতু জামদানি খুব পরি, খুব পছন্দ করি, আমাকে কিন্তু অনেক জামদানি এই উদ্যোক্তারা, নারীরা উপহার পাঠিয়েছে ভীষণ ভালোবেসে। অনেক সুন্দর সুন্দর জামদানি ওরা মানে আমার জন্য উপহার পাঠিয়েছে। হ্যাঁ, মানে আমি কেমন লাগে সেই উপহারগুলো যখন মানুষ ভালোবেসে আপনাকে দেয় বা পাঠায়? ভীষণ ভীষণ ভালো লাগে। যেটা হয়, বেশিরভাগ শাড়ির সাথে আমার জন্য একটা করে চিঠি লেখা থাকে, হাতের লেখা। এবং একটা মজার বিষয় যে যারা এখন উদ্যোক্তা হিসেবে কাজ করছে, এদের মধ্যে একটা বড় অংশ আছে যাদের বয়স হয়তো মানে 25 থেকে 30 বা 35, এবং এরা সকলে আমাকে সিসিমপুরের কারণে, আমার আসলে প্রথম যে কাজটি দিয়ে আসলে আমি অভিনয় জীবন শুরু করি, পেশাগত অভিনয় জীবন, সিসিমপুরের সুমনা। এবং অনেক চিঠি আমার কাছে আসে, সুমনা আপনি আমাদের বেড়ে ওঠার সাথী, আপনি সুমনা, মুকুল এদের কথা বলে। তো মানে খুবই ভালোবেসে এত মিষ্টি করে চিঠি লেখা থাকে, যেটা আপনার জন্য উপহার, আপনি যদি পড়েন ভীষণ খুশি হব। আমি ভীষণ খুশি তো হই, এবং তার সাথে সাথে আমার মনে হয় যে আমি আসলে খুব আশীর্বাদ পুষ্ট। একদমই ভালোবাসা পাওয়াটা খুব ভাগ্যের ব্যাপার। আমি এই প্রসঙ্গতে তো আসতামই, কিন্তু যেহেতু চলেই আসলো সিসিমপুরের সুমনা যে চরিত্রটা, এবং এই চরিত্রটা আমার মনে হয় যে প্রতিটা মানুষের মনে মনে থাকবে যারা সিসিমপুরকে জানেন, দেখেছেন। তো আপনি আসলে সেই চরিত্রটা মিস করেন কিনা বা সিসিমপুর মিস করেন কিনা সে বিষয়টা? হ্যাঁ, সিসিমপুরকে আমি আসলে এভাবে বলতে পারি যে আমার পেশাগত অভিনয় জীবন সিসিমপুরের সুমনা চরিত্রটার মধ্য দিয়ে, এবং 2005 সালে প্রচার শুরু হয়েছিল, 2015 পর্যন্ত আমি কাজ করেছি। তো যেটা হয় যে 10 বছর যখন একটা চরিত্রের মধ্য দিয়ে আমাকে দর্শক দেখতে পেয়েছে,
ওই পুরো প্রজন্মটার মনে মাথায় ওই চরিত্রটা বা সিসিমপুরের চরিত্রগুলো গেঁথে গেছে। হ্যাঁ, আমি যখন সিসিমপুরে অভিনয় শুরু করেছিলাম তখন আমি নিজে মানে সদ্য ইন্টারমিডিয়েট পাশ করে অনার্স ভর্তি হয়েছি, এবং যারা সিসিমপুর দেখছে আমার দর্শক তাদেরও সকলের বয়স 5 থেকে 15, মানে প্রাইমারি স্কুলে হাই স্কুলে পড়ে। আমার দর্শকদের সাথে আমার বয়সের পার্থক্য হচ্ছে 5-6 বছর, কিন্তু ধর আমার থেকে যে 5 বছরের ছোট সে এসে আমাকে বলছে, আপু আমি আপনাকে ছোটবেলা থেকে দেখেছি। হ্যাঁ আপু। ভীষণ ভালো লাগা, ভালোবাসার অনুভূতি আমার জন্য নিয়ে এসেছিল সিসিমপুর এবং সুমনা। আমি বলি যে সিসিমপুরকে আমি মিস করি না, আমি আসলে যতদিন বেঁচে আছি সিসিমপুর এবং সিসিমপুরের সুমনা আমার সাথে আমার মনে থাকবে, কারণ ওটা ওই কাজটার জন্যই আমি মনে করি যে আজকের আমি, মানে ওটা আমার শুরুকে তো আসলে শুরুটার সাথে থাকে। একদমই আপু, আমরা আরো অনেক গল্প করবো, আড্ডা দেবো, তবে তার আগে একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। তিব্বত লাক্সারি সোপ নিবেদিত স্টার টক পাওয়ার্ড বাই বিউটিনা থেকে আমরা নিচ্ছি এবার ছোট্ট একটি বিরতি। ফিরে এসে আমরা আরো অনেক গল্প এবং আড্ডা দিব, আমাদের সাথেই থাকবেন। তিব্বত লাক্সারি সোপ, বাংলাদেশের রূপ। তিব্বত লাক্সারি শপ নিবেদিত স্টার টক পাওয়ার্ড বাই বিউটিনা। বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটি নিউজের ঈদের বিশেষ আয়োজন তিব্বত লাক্সারি সোপ নিবেদিত স্টার টক পাওয়ার্ড বাই বিউটিনাতে। আপনাদের সাথে আছে আমি সুজানা জাহিদি এবং আমাদের সাথে আছে আপনাদের সবার পছন্দের অভিনেত্রী রুনা খান। আপু, বিরতির পর এবার একটু আসি ঈদের কাজ নিয়ে। ইতিমধ্যে আসলে বহিমিয়ান ঘোড়া আমরা এই মানে অলরেডি তো রিলিজ হয়ে গেছে, কিন্তু রিলিজ হওয়ার আগে থেকেই এটা যেভাবে বিভিন্ন ক্লিপস ভাইরাল হয়ে এসেছে সেই বিষয়টাতে আমি পরে আসি। এই বহিমিয়ান ঘোড়া ছাড়া আপনার ঈদে আর কি কি কাজ আসলে রিলিজ হচ্ছে দর্শকদের জন্য? আচ্ছা, বহিমিয়ান ঘোড়া তো হইচই এসেছে অমিতাভ রেজা চৌধুরীর পরিচালনায়, আর আই স্ক্রিনে শাহরিয়ার নাজিম জয়ের পরিচালনায় আরেকটি ওয়েব সিরিজ মুক্তি পাচ্ছে যেটি নাম পাপ কাহিনী, এবং আই স্ক্রিনে আরেকটি ওয়েব ফিল্ম মুক্তি পাচ্ছে যেটি তৌফিক এলাহির পরিচালনায়, সিনেমাটির নাম নীলপদ্ম। আচ্ছা, এখন রিলিজ হওয়ার আগে এই কাজগুলোতে আসলে কেমন সাড়া পাচ্ছেন বা কিভাবে নিচ্ছে দর্শকরা? ভীষণ, মানে এখন যেটা হয় যে যখন একটি কাজের ট্রেলার রিলিজ হয় তখন থেকেই আসলে দর্শকদের প্রতিক্রিয়া পাওয়া, হ্যাঁ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাওয়া শুরু হয়, এবং গণমাধ্যম সংবাদ মাধ্যম সব দিক থেকেই আসলে একটা ভীষণ রকম সাড়া পাওয়া যায়। তো ভীষণ ভালো রেসপন্স পাচ্ছি বহিমিয়ান ঘোড়ার জন্য বা পাপ কাহিনী। দীর্ঘদিন পরে জয় ভাইয়ের সাথে কাজ হলো এবং জয় ভাইয়ের পরিচালনায় এটি আমার প্রথম ওয়েব ফিল্ম। একেবারেই কি বলবো, মানে প্রেম, বিশ্বাস এবং প্রতারণার গল্প, এরকম একটা গল্প। হ্যাঁ, খুব খুব ভালো সাড়া পাচ্ছি। আচ্ছা, আপনি আব্বাসের কত নাম্বার স্ত্রী এটা একটু আমাকে বলেন, এই অঙ্কটা একটু বুঝতে চাই। আব্বাসের কত নাম্বার স্ত্রী? আব্বাস তো বলেছে 6 নম্বর। 6 নম্বর, কিন্তু সে বিয়ে করেছে 4টা। তাই তো সে বলছে। এই অঙ্কটা মেলানোর জন্য আমাদেরকে দেখতে হবে। আমি যদি আম্বিয়া চরিত্রটার কথা বলি, যখন থেকে আমরা ট্রেলার দেখছি, মানে মুক্তি পাওয়ার আগে থেকেই এত সুন্দরভাবে এই চরিত্রটাকে ধারণ করা, যখনই আমরা বিভিন্ন ক্লিপস দেখেছি মানে মনে হয়েছে যে জীবন্ত আমাদের সামনেই। যদি আমরা বলি যে মিডল ক্লাস বা লোয়ার মিডল ক্লাস একটা ফ্যামিলির যে স্টোরিটা, এই চরিত্রটা কিন্তু খুব মানে আমি বলবো যে নট সো ইজি এটাকে ধারণ করা বা এটাকে সুন্দরভাবে আসলে প্রেজেন্ট করা। এই চরিত্রকে কিভাবে ধারণ করেছেন এই বিষয়টা বা আপনার ক্যারেক্টারাইজেশনের বিষয়টা একটু জানতে চাই। আচ্ছা, এর যদি আপনাকে আমি একেবারে সঠিক উত্তরটা দিতে চাই তাহলে আসলে একটুখানি আমার বেড়ে ওঠার গল্প বলতে হবে। আমি শুরুতে আপনার সাথে গল্প করছিলাম না যে ঈদের সময় দাদু বাড়ি নানুর বাড়ি যেতাম, মানে আমার জন্ম হয়েছে গ্রামে, আমি বড় হয়েছি আমার বাবার চাকরির সুবাদে একটা উপজেলা শহরে। তো এই যে আপনি যেটা বলছেন যে একেবারে মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস বা আমাদের দেশের সাধারণ প্রান্তিক মানুষের একটা চরিত্র, আমি আসলে এর মধ্যেই বড় হয়েছি, এর মধ্যেই জন্মেছি, বেড়ে উঠেছি, এবং এই জীবনগুলো
আমি খুব কাছে থেকে দেখেছি। একেবারে সাধারণ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এমন জীবন আমি খুব কাছে থেকে দেখেছি। তো যখন এরকম চরিত্র পর্দায় মানে এরকম চরিত্রকে পর্দায় দেখাতে হয়, আমার জন্য বোধহয় খুব বেশি কঠিন হয় না, যেহেতু জীবনটা আদতে আমার দেখা। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, একজন অভিনয় কর্মী হিসেবে আমি যখন যে কাজটি করি, আমার চেষ্টা থাকে যে পরিচালক চরিত্রটিকে কিভাবে পর্দায় দেখতে চাইছেন। তো মানে পরিচালকের নির্দেশনা, পরিচালকের চাওয়া, সেই অনুযায়ী আমি চরিত্রটির কাছাকাছি যেতে পারছি কিনা, ওইটুকুই আমার চেষ্টা। আর বহেমিয়ান ঘোড়ার ক্ষেত্রে আমি বলবো যে আমার পরিচালক অমিতাভ রেজা চৌধুরী এত দুর্দান্ত একজন পরিচালক, এবং আমার ক্যারিয়ারের একেবারে শুরুর দিকে 2008 সালে আমি একটি বিজ্ঞাপন চিত্রে কাজ করেছিলাম গ্রামীণ ফোনের, অমিতাভ রেজা চৌধুরীর নির্মাণ, এবং সেটি ছিল তার সাথে আমার প্রথম কাজ। সেই কাজটির অভিজ্ঞতা আমার এত ভালো যে তারপরে যতবার আমি তার সাথে কাজ করার সুযোগ পেয়েছি, আমি একই রকম অভিজ্ঞতার মধ্য দিয়ে, দারুণ সব অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছি। তো আমি যেটা বলতে চাইছি যে এত ভালো পরিচালক, এত ভালো টিম, এত ভালো সহশিল্পী, সব কিছুই যখন মিলে যায়, তখন না অটোমেটিক্যালি আমার মানে নিজের কাজটাও একটা জায়গায় যায়। তো ওই আপনি যেটা বলছিলেন যে আপনি কিভাবে ফুটিয়ে তুলেছেন বা এত বিশ্বাসযোগ্য মনে হয়েছে, এই কৃতিত্বটা কোনোভাবে আমার একার তো নয়ই। আমি যে কাজটা করি সেটা টিমওয়ার্ক। আমি বিশ্বাস করি যে প্রধানত যে কোনো চরিত্র বিশ্বাসযোগ্য লাগার পর্দায় সবচাইতে বড় কৃতিত্ব হচ্ছে সেই কাজটির পরিচালকের এবং টিমের, সহশিল্পীদের, সকলের। আমি একটু অংশ। আমি যদি বলি আম্বিয়ার যেই চরিত্রটি, তার থেকে দুই একটা ডায়লগ যদি আমাদের শোনান, আপনার পছন্দের, যেটা আপনার খুব ভালো লাগে। পছন্দের খাও খাও, অসুবিধা নেই, খাও। বাকিটা দেখার জন্য আমাদেরকে পুরো ওই ফিল্মটা দেখতে হবে। আমি এবার যদি বলি, এই চরিত্রায়ন যখন আপনি করেছেন, যখন আমরা একটা কাজের মধ্য দিয়ে যাই বা শুটিং যখন চলতে থাকে, তখন কিন্তু এই চরিত্রটা ধারণ করার জন্য কিন্তু আমাদের প্রতিনিয়ত আসলে এটা নিয়ে স্টাডি করা, ভাবা, বা এই চরিত্রটা আসলে কিভাবে ফুটিয়ে তুলতে হয় সেটা নিয়ে ভাবতে হয়। তো সেটা যখন আপনি শুটিং সেট থেকে বের হয়ে যান, ব্যক্তিগত জীবনেও কি সেই প্র্যাকটিসটা বা সেই চরিত্রটা নিয়েই গেছেন কিনা, এই বিষয়টা নিয়ে একটু জানতে চাই। আচ্ছা, আপনি যে কথাটা বলেছেন যে যখন আমরা যে চরিত্রে কাজ করি তখন সেই চরিত্রটা নিয়ে ভাবা বা প্র্যাকটিস, আমার কাছে মনে হয় চরিত্র নিয়ে ভাবা বা চর্চার মধ্যে থাকাটা শুধুমাত্র এখন একটা কাজ করছি সেই জন্য নয়, এটা একটা সার্বক্ষণিক চর্চা। মানে আমি জানি না, হয়তো আমার সাথে অন্য কেউ একমত হবেন না, কিন্তু আমি এভাবে ভাবি যে একজন অভিনেতার মূল কাজটা হচ্ছে দেখা, তার আশেপাশের মানুষদেরকে দেখা, কারণ সকলেই চরিত্র। হ্যাঁ, ওই দেখার দৃষ্টিটা যদি সবসময় খোলা রাখা যায়, তারপর একটি নির্দিষ্ট কাজের ক্ষেত্রে আমাদের যেমন আমি যেমন সবসময় খুব টিমের কথা বলি, এই জন্য বলি যে আম্বিয়া হয়ে ওঠার জন্য আমার যে কস্টিউম ডিপার্টমেন্ট বহেমিয়ান ঘোড়ার, সেই ডিপার্টমেন্ট একটা অংশে কাজ করেছে, বা যারা আমার লুক চিন্তা করেছে, যে আমার মেকআপ আর্টিস্ট, যে আম্বিয়ার কোনো মেকআপ থাকবে না, শুধু চোখে একটু কাজল থাকবে। হ্যাঁ, যে আম্বিয়ার এটাই যে হবে, কোনো মেকআপ দেয়া হবে না, শুধু চোখে একটু কাজল হবে, বা আমার ডিরেক্টর, মানে এই যে পুরো প্রসেসটা, এরা সবাই মিলে আসলে একজন শিল্পীকে সাহায্য করে চরিত্রটা হয়ে উঠতে। হ্যাঁ, তো ওই সময় ওই প্রক্রিয়াটা খুব বেশি কঠিন হয় না, কিন্তু এই যে চর্চা, সেই চর্চাটা আসলে সার্বক্ষণিক। ওই আশেপাশের মানুষদের দেখা, জীবন দেখা, যে মানুষ যত বেশি জীবন দেখবে সে আসলে তত বেশি সমৃদ্ধ হবে। দেখা আর একটু পড়াও বোধহয় কাজে লাগে, একটু ভালো মানে সিনেমা দেখা, বই পড়া, গান শোনা, এই সব জিনিসগুলোই আসলে একটা চরিত্রকে উপস্থাপন করা। মানে একজন মানুষ যত নিজের মধ্যে নানা কিছু নিতে পারবেন, তিনি দেবার সময় তত বেশি দিতে পারবেন।
সব ব্যস্ততা বাদ দিয়ে, পরিবারকে সময় দিয়ে, সব সামাজিক মানে প্রফেশনাল সব কিছু বাদ দিয়ে নিজের জন্য মি টাইম বলতে যেটা আমরা বুঝি, সেই সময়টাতে কি করা হয়? শখের কোনো কাজ বা কি করে থাকেন? হ্যাঁ হ্যাঁ, আমার মি টাইমই বেশি। আমার আসলে পরিবারের সময় এবং পেশাগত সময় ছাড়া আমি তো খুব কম কাজ করি। আমি বছরে আসলে হ্যাঁ মানে 4-5টা কাজ করি। তো খুব কম সময় আমাকে মানে ফিল্ম বা ওটিটির শুটিংয়ের জন্য দিতে হয়, নাটকের। আর বাদ বাকি সময়টা আমার যেটা নিজের সময়, সেই সময়ের প্রতিদিনের রুটিনে আমি গান শুনতে ভীষণ ভালোবাসি। আমি রোজ গান শুনি, আমি সিনেমা দেখতে ভালোবাসি। আমি চেষ্টা করি মানে সপ্তাহে অন্তত 2-3টা ভালো সিনেমা দেখতে। আমার বাসায় একটা ছোট্ট বারান্দা আছে, বারান্দাটা ভর্তি গাছ। আমি ওই গাছগুলোর মধ্যে একটু কফির মগটা হাতে নিয়ে বসি। এরপরের হচ্ছে ওই স্বামী সন্তান। আমি একেবারেই ঘরকুনো মানুষ। এবং আমাদের সবার আসলে দিন শেষে প্রশান্তি কিন্তু আমাদের ঘরে যেই। এবার যদি আমি একটু ওটিটি প্ল্যাটফর্মে ফেরত আসি, যে ওটিটি কিন্তু এখন কাজ করার অনেক বড় একটা জায়গা। তো এত বছর আসলে যেভাবে কাজ করে এসেছেন এবং এখন নতুন করে যেভাবে ওটিটিতে কাজ করছেন, কাজের পার্থক্যটা কি এবং ওটিটির ভালো খারাপ দিক যদি আমি আপনার কাছ থেকে জানতে চাই, সে বিষয়ে যদি একটু বলতেন। কাজের পার্থক্য আসলে আমার কাছে মনে হয়েছে, আমি যেমন অভিনয়ের যে 4টি মাধ্যম, মঞ্চ, টেলিভিশন নাটক, সিনেমা, ওটিটি, এই 4টি মাধ্যমে আমার কাজ করার সুযোগ হয়েছে। আমার কাছে মনে হয় মূল জিনিসটা আসলে একটু কৌশলগত পার্থক্য। এছাড়া বেসিক আমার কাজটা তো অভিনয়ই। আর ওটিটি বা সিনেমার কাজের ক্ষেত্রে যেটা টেলিভিশন নাটক থেকে আলাদা হয়, সেটা হচ্ছে বাজেট থাকার কারণে আমরা আসলে সিনেমা এবং ওটিটির কাজগুলোতে পূর্ব প্রস্তুতি নেবার সময় পাই। রিহার্সেল, স্ক্রিপ্ট রিডিং, লুক সেট, ক্যারেক্টার নিয়ে ডিরেক্টরের সাথে আলোচনা, মিটিং, পুরো টিমের সব সহশিল্পীদের সাথে একসাথে আলোচনা। এই জিনিসগুলো ওটিটির কাজের ক্ষেত্রে বা সিনেমার ক্ষেত্রে সম্ভব হয়, আমি আমার অভিজ্ঞতা বলছি। কিন্তু টেলিভিশন নাটকের ক্ষেত্রে আর এই সময়গুলো পাওয়া যায় না, কারণ আসলে বেশিরভাগ টেলিভিশন নাটক, একক নাটকের শুটিং এখন 2 দিনে, ম্যাক্সিমাম 2 দিনে হয়, বা ধারাবাহিক নাটকেও একদিনে এতগুলো দৃশ্য নামানোর তাড়া থাকে যে ওই প্রস্তুতি নেবার আমরা কোনো সময় পাই না। তো এই সমস্ত কৌশলগত দিকের পার্থক্য আছে। আর ওটিটির যেটা আপনি বলছিলেন যে যেহেতু বাজেটটা ভালো পাওয়া যায়, নানা যেমন অনেক টেলিভিশন নাটকের ক্ষেত্রে হয়ে গেছে যে 2-4টা চরিত্রের বেশি কাস্টিংয়ে থাকে, মানে গল্পগুলো এমনভাবে ভাবা হয় যে 4 চরিত্রের নাটক, 3 চরিত্রের নাটক। কিন্তু ওটিটির ক্ষেত্রে আসলে গল্পটাই বলার চেষ্টা করা হচ্ছে, সেই গল্পটা বলার জন্য যত চরিত্রের প্রয়োজন সেভাবেই কাজটা করা হচ্ছে। তাতে করে হয় কি যে ঠিকঠাকভাবে আসলে গল্পটা বলতে পারা যায়। আর এই তো, এটাই আমার কাছে মনে হয়েছে কাজ করতে গিয়ে। আর ওটিটির ক্ষেত্রে আরেকটা সুবিধা, যে যেমন আমাদের টেলিভিশন চ্যানেলগুলো তো দেশের দর্শকরা দেখতে পাচ্ছেন, ওটিটিতে দেশের বাইরে বা ভিনদেশি যে কেউ সাবস্ক্রাইব করলেই এই কন্টেন্টগুলো এনজয় করতে পারছেন পৃথিবীর যে কোনো প্রান্তে বসে। এটা একটা ভালো ব্যাপার, পৌঁছে যাচ্ছে আমাদের কাজটাকে আমরা পৌঁছে দিতে পারছি মানুষের কাছে। আপু, আমরা একেবারে আয়োজনের শেষ দিকে চলে এসেছি। খুবই ভালো লাগলো আপনার সাথে পুরোটা সময় গল্প করলাম। আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। দর্শকদের জন্য অনেক অনেক ভালোবাসা, ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক, এবং সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আপনাকেও ঈদ মোবারক এবং অনেক অনেক ধন্যবাদ আমাদের এটি নিউজে আসার জন্য। দর্শক, আজ এ পর্যন্তই। তবে আপনাদের সাথে কিন্তু আমরা আবারও আসবো স্টার টকে। আমাদের সাথেই থাকবেন। আজ বিদায় নিচ্ছি তিব্বত লাক্সারি সোপ নিবেদিত স্টার টক পাওয়ার্ড বাই বিউটিনা থেকে। সবাই এটি নিউজের সাথেই থাকবেন। তিব্বত লাক্সারি সোপ, বাংলাদেশের রূপ। তিব্বত লাক্সারি শপ নিবেদিত স্টার টক পাওয়ার্ড বাই বিউটিনা।